বিসমিল্লাহির রহমানির রহিম। রামকৃষ্ণপুর অনার্স কলেজ কর্তৃক অনলাইন ডিজিটাল ক্লাস এবং ভার্চুয়াল ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে ভার্চুয়াল ক্লাস আমার রসায়ন দ্বিতীয় পত্রের উপরে আমরা ক্লাস নেব। রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসে আমাদের আজকের বিষয়বস্তু হবে জৈব রসায়নের শিখনফল। তো আমি আমার একটু পরিচয় পর্ব দিয়ে নেই। আমি মোহাম্মদ সেলিম, রসায়নবিদ্যা, রামকৃষ্ণপুর অনার্স কলেজ। আমরা আজকে যে বিষয়ের উপরে অনলাইন ক্লাস দেব সেই বিষয়টা আমরা বোর্ডের শিখনফলগুলো আমাদের লিখে আছে। আমার আজকের ক্লাসের পর্ব হচ্ছে 2। শিখনফলগুলো হচ্ছে আমরা জৈব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলাপ করব। যে টপিকসটা আমাদের অ্যাডমিশন, ইউনিভার্সিটি, ভর্তি পরীক্ষা, আমাদের বুয়েট, মেডিকেল, এই বিষয়গুলোতে আমাদেরকে টাচ করে এবং আমাদের বোর্ড পরীক্ষায় টাচ করে। তবে বোর্ড পরীক্ষা সম্পর্কে আমি একটু বলবো। আমার আজকের ক্লাসটা আশা করি যারা দেখতেছো কিংবা দেখতেছেন তারা অবশ্যই একটু শেয়ার দিবেন। আর আমার আজকের ক্লাসটা যারা প্রথম বর্ষ তারাও দেখতে পারো, যারা দ্বিতীয় বর্ষ আছে তারাও দেখতে পারো, আর যারা পরীক্ষা দিবা না, গতকালকে যাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে তারা অ্যাডমিশনের জন্য ক্লাসটা দেখতে পারো। কারণ তোমরা যখন অ্যাডমিশনের ক্লাসে কোচিং করতে যাবা, এই বিষয়টা তোমাদের স্যার ভালো করে বুঝাবে, কিন্তু হয়তো মনোযোগী না হলে বুঝতে পারবা না। কিন্তু আমার এই ক্লাসটা আমি আশা করি এই লেকচারটার মাধ্যমে যে টপিকসগুলো আমাদের টাচ করে এবং যে টপিকসগুলো আসবে এগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা করি। তো আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। আজকের বিষয়বস্তু আমি বোর্ডে দুটি জিনিস লিখছি, যে একটা হচ্ছে শিখনফল আর একটা হচ্ছে প্রশ্ন পর্ব। তো প্রশ্ন পর্ব বলছে এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসা আছে, আবার এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, আর এটা হচ্ছে বরিশাল বোর্ডের 2019 সালের একটা প্রশ্ন। আর আমাদের এখানে শিখনফল যেগুলো আছে সেগুলো আমি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ করে এই সম্পর্কে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথমে আমরা শিখনফলে একটু আলাপ করি, যে শিখনফলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শিখনফলে আছে বন্ড ক্লেভেজ। বন্ড ক্লেভেজ, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে জৈব রসায়নের, তোমরা অবগত আছো জৈব রসায়ন অল বিশ্বে জৈব রসায়নের পরিমাণই সবচেয়ে বেশি, 76 লক্ষের ওপরে। মতান্তরে লাখখানেক হয় জৈব রসায়নের জৈব যৌগ। কিন্তু আমরা এই জৈব রসায়নের বেশিরভাগ বন্ডেজই হয় কোভ্যালেন্ট বন্ডে, অর্থাৎ সমযোজী বন্ধনে। তাহলে আমরা বন্ড ক্লেভেজ বলতে আমরা আয়নিক বন্ধনকে ক্লেভেজ করব না, ক্লেভেজ করব সমযোজী বন্ধনকে। এরপরে আমাদের আছে হোমোলাইটিক অ্যান্ড হেটারোলাইটিক বন্ড ক্লেভেজ, অর্থাৎ সুষমভাঙ্গন, বিষমভাঙ্গন। আমি এগুলা যেহেতু ইউনিভার্সিটিতে একটু ইংরেজিতে টাচ করে এজন্য আমি ইংরেজিতে লিখলাম, কিন্তু আমি বাংলায় ক্লাসটাকে একবারে সহজ করে দেবো ইনশাল্লাহ। দেখো 3 নম্বরে আছে আমাদের ফ্রি রেডিকেল। অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, ফ্রি রেডিকেল অর্থাৎ মুক্তমূলক। কিভাবে একটা রিয়েকশনে ফ্রি রেডিকেল উৎপন্ন হয় সে সম্পর্কে আমরা এই শিখনফলে জানতে পারবো। এরপর আছে কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন। আমরা জানি ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে আমরা সবাই অবগত। কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, এটাও ক্যাটায়ন অ্যানায়নেরই অংশ। তবে কিভাবে জৈব যৌগে এই কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন উৎপন্ন হয় এবং কিভাবে এটা অ্যাপ্লাই হয়, কিভাবে এর স্ট্যাবিলিটি থাকে, কিভাবে এর সক্রিয়তা নির্ভরশীল, সেগুলো আমরা এ বিষয়ে আলাপ করব। এরপরে লাস্টে 4 নম্বর টপিকস আছে ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল রিয়াকশনের ক্ষেত্রে দরকার হবে, কারণ ইলেকট্রোফিলিক রিয়াকশন, নিউক্লিওফিলিক রিয়াকশন দিয়েই পুরো রিয়াকশন জগৎটা গঠিত। সুতরাং আমরা এই বিষয়গুলোর উপরেই তোমরা বেশিরভাগ স্যারদের কাছেই প্রাইভেট পড়ো, কিন্তু আমি মনে করি এই ক্লাসটা যখন আজকে তুমি
দেখতে পারবা মোটামুটি প্রাইভেট থেকেও উপকার হবে। সুতরাং আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, আমি যারা 3টা ইয়ারের কথা বলেছি, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, যারা পরীক্ষা দিবে না, বাতিল ঘোষণা হয়েছে, তাদের যারা অ্যাডমিশনে পড়বে তাদের 3টা পরামর্শ দেব, 3টা ইয়ারের 3টা পরামর্শ দেব। তো প্রথমেই আমরা পরামর্শ হিসেবে সেকেন্ড ইয়ারের ক্লাসটা নিচ্ছি। অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের পরামর্শ হচ্ছে ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখা। পরবর্তীতে মাঝখানে আমি প্রথম বর্ষের পরামর্শ, লাস্ট পর্যায়ে এসে আমি অ্যাডমিশনের পরামর্শটা দেব। দ্যাটস ওকে। প্রথমে আমরা বন্ড ক্লেভেজ নিয়ে কথা বলবো। বন্ড ক্লেভেজ, তাহলে আমরা এটার সংজ্ঞাটা যদি বলি, ডেফিনেশনটা যদি বলি, যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগল তাদের পরমাণু কর্তৃক নিজ নিজ ইলেকট্রনকে ভাগ করে বিভাজন হওয়াটাই হচ্ছে বন্ড ক্লেভেজ। তো আমরা একটা এক্সাম্পল দিলে আরো কথাটা সহজ হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন RH, তো এই জায়গায় দেখো RH এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে RH এই বন্ডটা সৃষ্টি হয়েছে 2টা ইলেকট্রন দ্বারা। এই 2টা ইলেকট্রনই শেয়ারকৃত ইলেকট্রন যুগল। তাহলে এই 2টা ইলেকট্রন ভাঙবে, এটাই হচ্ছে বন্ড ক্লেভেজ। তাহলে ভাঙলে দুইভাবেই ভাঙতে পারে ইলেকট্রন জোড়াটা। একটা, এজন্য আমাদের বন্ড ক্লেভেজ 2 প্রকার। যেহেতু ইলেকট্রন ভাঙাটা দুইভাবেই হতে পারে, এই জন্য বন্ড ক্লেভেজ 2 প্রকার, অর্থাৎ বন্ধন ভাঙন 2 প্রকার। তাহলে এক প্রকার হচ্ছে হোমোলাইটিক বন্ড ক্লেভেজ। বন্ধন ভাঙনটা সিগমা এবং পাই উভয়ই করতে পারে, এই তথ্যটা রাখবা। সিগমা এবং পাই উভয় বন্ধনই ভাঙতে পারে। তো এখন আমরা সিগমা বন্ধনের ক্ষেত্রে হোমোলাইটিক বন্ড ক্লেভেজটা কিভাবে হবে, অর্থাৎ এটা হচ্ছে বাংলায় যদি আমি বলি সুষম বিভাজন। সুষম বিভাজন, তো সুষম বিভাজন সহজে আমরা সুষম বলতে বুঝাচ্ছি সমভাবে বণ্টিত হওয়া। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি সমযোজী যৌগের সিগমা বন্ধনের ইলেকট্রন যুগল যদি পরমাণু কর্তৃক সমানভাবে বণ্টিত হয়, এই বিভাজনকে বলা হয় সুষম বিভাজন বা হোমোলাইটিক বন্ড ক্লেভেজ। তাহলে যেমন এক্সাম্পলে যদি আমি যাই, যেমন দেখো আমাদের একটা সমযোজী বন্ধন, যেমন কার্বন ক্লোরিন একটা সমযোজী বন্ধন। আর জানো তো সমযোজী বন্ধন কিভাবে হয়? অধাতু অধাতু সমযোজী বন্ধন হয়। হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, সুতরাং অধাতু অধাতু সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধনে অবশ্যই জানো তোমরা, এটাতে 2টা ইলেকট্রন শু করতেছে, এই 2টা ইলেকট্রন শু করতেছে। তা আমরা সুষম বিভাজন হলে তাহলে কি হবে? সুষম বিভাজনে যার যার ইলেকট্রনটা সে নিয়ে ভাগ হয়ে যাবে। এখানে ইলেকট্রন 2টা ছিল, এই 2টা ইলেকট্রন একটা হাইড্রোজেন দিয়েছিল গঠন হওয়ার সময়, আর একটা ক্লোরিন দিয়েছিল। এখন ভাগ হওয়ার সময় হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে গেল, ক্লোরিন তার ইলেকট্রন নিয়ে গেল। তাহলে এখানে ওই হাইড্রোজেন আর হাইড্রোজেন এই মুক্ত ইলেকট্রন বিশিষ্ট মূলক বা পরমাণু জোট একই নয়। কারণ এখানে সমযোজী সুষম বিভাজনের ফলে ভাঙনের ফলে যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল বলবা স্যার, তাহলে ফ্রি রেডিক্যাল আর সাধারণ হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি পার্থক্য? তাহলে হাইড্রোজেন পরমাণু তো ছিল আর একটা ফ্রি রেডিক্যাল, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে ফ্রি রেডিক্যাল আর হাইড্রোজেন পরমাণুর মধ্যে পার্থক্য রয়েছে। হাইড্রোজেন পরমাণুটা স্বাভাবিক ছিল, সে বিক্রিয়া করবে বা করতে পারবে বা করবে না, এটা তার ব্যাপার। কিন্তু যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে বিষম বিভাজন ভাঙনের ফলে, সেটা অবশ্যই অস্থায়ী, আনস্টেবল, অস্থায়ী হবে। যে কোনো মুহূর্তে সে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে এবং তার ডিগ্রির উপর ভিত্তি করে বিক্রিয়াগুলো করবে। তাহলে তার স্ট্যাবিলিটিটা থাকবে। তাহলে আমরা ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য বলতে পারি 3টা। 1 নম্বর হচ্ছে এটা অস্থায়ী, আনস্টেবল। 2 নম্বর বলতে পারি এটার সক্রিয়তাটা নির্ভর করবে তার ডিগ্রির উপরে। 3 নম্বর এটার স্থায়িত্বটা নির্ভর করবে তার ডিগ্রির উপরে। তাহলে আমরা স্থায়িত্বটা কি হবে সেটা আমরা একটু দেখাই।
যেমন স্থায়িত্বটা তোমরা মনে রাখবে অবশ্যই, স্থায়িত্বটা হবে 3 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় কার তুলনায়? 2 ডিগ্রি রেডিকেলের তুলনায়। 2 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় 1 ডিগ্রি রেডিকেলের তুলনায় এবং 0 ডিগ্রির তুলনায়। অর্থাৎ গ্রেটার দেন দিয়ে আমি বুঝালাম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্বটা সবচেয়ে বেশি হয়। আর যদি আমি এটাকে যদি আমি কি করি সংকেত আকারে লিখে দেখাই, তাহলে CR3 এটা স্থায়িত্ব। স্টেবিলিটি, এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছে, ইট ইজ আনস্টেবল, অর্থাৎ ফ্রি রেডিকেল নিয়ে একটা প্রশ্ন আসছে। আমরা যদি এই তথ্যটা পড়তে পারি তাহলে অবশ্যই প্রশ্ন তুমি সলভ করতে পারবে নিজ থেকেই। আগে বুঝাই নেই, তারপরে আমরা প্রশ্নের পর্বে যাব। তাহলে স্থায়িত্ব রেডিকেলের স্থায়িত্ব বেশি, এরপরে 2 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্ব, তারপরে 1 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্ব, তারপরে 0 ডিগ্রি রেডিকেলের স্থায়িত্ব। এরপরে যদি পরীক্ষায় স্থায়িত্ব আসলো না, ধরো আসলো সক্রিয়তা ব্যাখ্যা করো, সক্রিয়তার ক্রম লেখো। সক্রিয়তা, তাহলে স্থায়িত্ব আর সক্রিয়তা, স্টেবিলিটি আর অ্যাক্টিভিটি অবশ্যই অ্যান্টোনেমস, অর্থাৎ বিপরীত। স্থায়িত্ব যদি 3 ডিগ্রি দিয়ে শুরু হয় তাহলে স্টেবিলিটি শুরু হবে 0 ডিগ্রি দিয়ে। তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তুমি ওভাবে লিখে নিবা। তাহলে আমাদের ফ্রি রেডিকেল ধারণা হলো ফ্রি রেডিকেল কি। তাহলে ফ্রি রেডিকেলের সংজ্ঞাটা আরেকবার বলি। তাহলে সমযোজী বিষম ভাঙনের ফলে, সমযোজী বিষম ভাঙনের ফলে, সমযোজী বিষম ভাঙনের ফলে, সমযোজী সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা পরমাণু জোটকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলে। সংজ্ঞাটা আবার বলি, এই সংজ্ঞায় কিন্তু তুমি বিষম ভাঙন বলা যাবে না, সুষম বিভাজন বলতে হবে। সমযোজী সুষম বিভাজনের ফলে, এই যে সমযোজী বন্ধন, এই সুষম বিভাজন, সমযোজী সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা পরমাণু জোটকে ফ্রি রেডিকেল বলে। বলবা স্যার পরমাণু জোটটা কি? আবার যেমন ধরো CH3Cl, তাহলে এই ক্ষেত্রে যদি আমি সুষম বিভাজন করি তাহলে কি সৃষ্টি হচ্ছে? এই যে পরমাণু গুচ্ছ, অনেকগুলো পরমাণুর সমন্বয়ে যেটা তৈরি হয়েছে এটা হলো পরমাণু জোট। এই পরমাণু জোট একটা ফ্রি রেডিকেল। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ফ্রি রেডিকেল উৎপন্ন হয় আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে। কখনো অন্ধকারে ফ্রি রেডিকেল উৎপন্ন হয় না, আলোর উপস্থিতিতে হবে। আলোতে থাকে আলফা ভায়োলেট রশ্মি, ইউভি রশ্মি। সুতরাং আমরা ফ্রি রেডিকেল সম্পর্কিত কথাবার্তা শেষ। তাহলে ফ্রি রেডিকেলে আমরা পাইলাম কি? সমযোজী বন্ধনের সুষম বিভাজন, ফ্রি রেডিকেলের সংজ্ঞা, ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য। দেখো শেষ, আমাদের ফ্রি রেডিকেল সম্পর্কে কথা বলা শেষ। দেখো ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশনে আসছে প্রশ্নটা। তাহলে কি কতে আছে? হোমোলাইটিক সিগমা বন্ড ক্লেভেজ, হোমোলাইটিক সিগমা বন্ড ক্লেভেজ অর্থাৎ সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। হেটারোলাইটিক সিগমা বন্ড ক্লেভেজ, হেটারোলাইটিক সিগমা বন্ড ক্লেভেজ বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। ইট ইজ আনস্টেবল, এটা অস্থায়ী। প্রোটন এন্ড ইলেকট্রন আর ইকুয়াল, প্রোটন ইলেকট্রন সব সমান। দ্যাটস ওকে, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, কিন্তু এটা হেটারোলাইটিক বন্ড ক্লেভেজ নয়। এত অল্প সময় সব দেবো কি হবে? তাহলে না হোক, একটু দেরি হোক না, শেষ করি ক্লাসটা। আচ্ছা, তাহলে আমাদের ফ্রি রেডিকেল শেষ। এবার আমরা আসবো হেটারোলাইটিক বন্ড ক্লেভেজ। হেটারোলাইটিক বন্ড ক্লেভেজ, হেটারোলাইটিক বন্ড ক্লেভেজটা বিষম বিভাজন। তাহলে সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলা একটা পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষিত হয়ে ইলেকট্রনটা সমভাবে বণ্টিত হবে না, এই বন্ধনটাই হবে হেটারোলাইটিক বন্ড ক্লেভেজ। তাহলে যেমন আমরা এক্সাম্পলে যদি যাই হেটারোলাইটিক বন্ড ক্লেভেজে, যেমন
এইচ, দুইটাই দিতে পারবো আমরা। যেমন ধরো এখানে এখানে ইলেকট্রন জোড়া রয়েছে, এই ইলেকট্রন জোড়ার মালিক হচ্ছে আর এবং এইচ দুইজনেই, কিন্তু দেখা গেল যে আর অর্থাৎ অ্যালকাইল মূলকের ইলেকট্রন নেগেটিভিটি হাইড্রোজেনের তুলনায় বেশি, তো সুতরাং সেই ইলেকট্রন জোড়া জোর করে কেড়ে নিয়ে নিল, তখন সে হয়ে গেল মাইনাস, আর এইচ এখানে ইলেকট্রন হারায়া হয়ে গেল এইচ প্লাস। তো এখন সেই ইলেকট্রন জোড়াটা দেখো বিষম বিভাজন হয়েছে, এখানে সমবন্টন হয় নাই। ইলেকট্রন জোড়াটা সে তার ইলেকট্রন নেগেটিভিটির কারণে ইলেকট্রন গেইন করছে, গেইন করে মাইনাস হয়ে গেছে, আর এখানে এইচ প্লাস হয়ে গেছে। এটা হলো হেটারোলাইটিক বন্ড ক্লেভিজ, এটা একটা বিষম বিভাজন। যেমন আরেকটা আমরা দেখাতে পারি আর সিএল, এর সাথেও বিষম বিভাজন ঘটে কিভাবে, তাহলে আর প্লাস প্লাস সিএল মাইনাস। দেখো এখানে ক্লোরিন অ্যালকাইল মূলকের তুলনায় ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এই কারণে এখানে ইলেকট্রনের যে জোড়াটা ছিল, ইলেকট্রন যে যুগলটা ছিল, সেটা ক্লোরিন আকর্ষণ করে ইলেকট্রন গেইন করছে। আমরা জানি ইলেকট্রন গেইন করলে নেগেটিভ হয়, আর ইলেকট্রন যখন ছেড়ে দেয় ঘাটতি বুঝায় তখন তা পজিটিভ শো করে, সে পজিটিভ শো করছে, সে নেগেটিভ শো করছে। তাহলে আমরা হেটারোলাইটিক বন্ড ক্লেভিজ মোটামুটি ধারণা হলো। তো হেটারোলাইটিক বন্ড ক্লেভিজের আলাদা আলাদা ভাবে আমরা এখন সংজ্ঞাগুলো পড়ব, কি সৃষ্টি হলো। তাহলে এখানে দেখো দুইটা আয়ন সৃষ্টি হলো, একটা হলো আর মাইনাস, একটা হলো আর প্লাস। তাহলে আর মাইনাস থেকে সৃষ্টি হয়ে গেল কার্বো অ্যানায়ন, আর আর প্লাস থেকে সৃষ্টি হলো কার্বো ক্যাটায়ন। তা আমরা এখন পড়বো, আমাদের শিখন ফলে ছিল কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন। কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন। তাহলে আমাদের সংজ্ঞাটা তুমি নিজেই পারবা যে ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন বিশিষ্ট জৈব যৌগকে কার্বো ক্যাটায়ন বলে। যেহেতু আর কিন্তু অ্যালকাইল বলো, কার্বনের শিকল অনেক কার্বন থাকবে, তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন সংবলিত বা কার্বন সমৃদ্ধ জৈব যৌগকে কার্বো ক্যাটায়ন বলে। তো কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয়েছে কিভাবে? সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে। তো কার্বো ক্যাটায়নের স্ট্যাবিলিটি পরীক্ষায় আসে, তা কিভাবে এর স্ট্যাবিলিটিটা শো করে আমরা এখন দেখব। তাহলে কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব, স্থায়িত্ব তো স্থায়িত্ব হবে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 0 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। আমরা যদি সংকেত আকারে লিখি তাহলে Cr3+ কার্বো ক্যাটায়ন, CH2 প্লাস কার্বো ক্যাটায়ন, CH2R+ কার্বো ক্যাটায়ন, CH3 প্লাস কার্বো ক্যাটায়ন। তোমার পরীক্ষা এইভাবে আসবে, এইভাবে আসবে না, এইভাবেই দিবে। তো আমরা দেখলাম যে 3 ডিগ্রি, আমরা তো জানি আর যত থাকবে অত ডিগ্রি, আর 2-3টা 3 ডিগ্রি, আর 2টা 2 ডিগ্রি, আর একটা 1 ডিগ্রি, আর নাই 0 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে যখন দিবে, তাহলে যদি পরীক্ষায় দেখো স্থায়িত্ব নাই, তাহলে আসলো কি সক্রিয়তা, তাহলে সক্রিয়তা লিখবে সক্রিয়তা। তো সক্রিয়তাটা হবে স্থায়িত্বের বিপরীত, তাহলে এটা হবে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কার্বো ক্যাটায়ন শেষ। তা কার্বো ক্যাটায়ন কি? ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন সমৃদ্ধ যৌগকে কার্বো ক্যাটায়ন বলে। দেখো তো তোমরা এটাকে কার্বো ক্যাটায়ন বলবা কিনা? সোডিয়াম প্লাস, হ্যাঁ অনেকে বলবা স্যার প্লাস তো আছে কার্বো ক্যাটায়ন, না প্লাস থাকলেই হবে না, এটাতে কার্বন থাকতে হবে, কারণ কার্বন সমৃদ্ধ বলা হয়েছে, এজন্য কার্বন থাকতে হবে যদি কার্বো ক্যাটায়ন হয়, এটা মাথায় রাখবা। দ্যাটস ওকে। নেক্সট আমরা যাব কার্বো অ্যানায়নের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটু সংকেত আসছে যে আমরা ক্লাসটা একটু শর্ট করতে হবে, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা অপেক্ষায় আছে পরবর্তী ক্লাসের জন্য। প্রথম দিক দিয়ে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময় নষ্ট হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব কার্বো অ্যানায়ন পর্যন্ত স্টপ রাখতে, বাকিটা আমরা শেষ করে দেব। দুইটা মিনিট। কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন। তো কার্বো অ্যানায়নের সংজ্ঞা কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন সংবলিত জৈব যৌগকে কার্বো অ্যানায়ন বলে। তো কার্বো অ্যানায়ন বললে ক্লোরিন মাইনাস একটা কার্বো অ্যানায়ন না, বলবো স্যার এখানে Cl আছে, তাহলে অবশ্যই কার্বন নাই, তাহলে কার্বন থাকতে হবে। কার্বো অ্যানায়নের স্থায়িত্ব
কার্বো অ্যানায়নের স্থায়িত্ব, তো কার্বো অ্যানায়নের স্থায়িত্বটা একটা বিপরীত হবে। কার্বো ক্যাটায়নের ছিল 3 ডিগ্রি দিয়ে শুরু, কার্বো অ্যানায়ন হবে 0 ডিগ্রি দিয়ে শুরু। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা যদি সংকেত আকারে লিখি CH3 মাইনাস CHR, CH2R মাইনাস CHR2 মাইনাস CHCR3 মাইনাস। দেখো ডিগ্রিগুলো আমরা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি স্থায়িত্ব। যদি বলে সক্রিয়তা, তাহলে সক্রিয়তা স্থায়িত্বের বিপরীত 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটা আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমার সময় ডিউরেশনটা শেষ হয়ে গেছে। সুতরাং আমি আজকে কি পড়াইছি জাস্ট 1 মিনিটে একটু রিভিউ করি। যে আমরা প্রথমেই পড়াইছি বন্ধন ভাঙন কিভাবে হয়েছে। বন্ধন ভাঙন হয়েছে দুইভাবে ভাঙন হয়েছে, একটা সুষম বিভাজন, একটা হলো বিষম বিভাজন। সুষম বিভাজনের ভাঙনের হলে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে এবং ফ্রি রেডিকেলের স্থায়িত্ব পড়ছি, ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য পড়ছি। আর বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয়েছে কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন। কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব পড়েছি, বৈশিষ্ট্য পড়েছি। কার্বো অ্যানায়নের স্থায়িত্ব পড়েছি, বৈশিষ্ট্য পড়েছি। দেখো এই প্রশ্নগুলো তুমি সহজে 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিতে পারবা। প্রথমটা আবার হয়ে গেল ফ্রি রেডিকেল সম্পর্কে কোনটি সত্য নয়, দুইটা কোনটা কেন্দ্রাকর্ষী আর ইলেকট্রন আকর্ষী, এটা আমি বুঝাইতে পারি নাই টাইম ডিউরেশনের জন্য। নেক্সট পর্বে, আমাদের তৃতীয় পর্বে আমরা ওই ডিউরেশনটা কেন্দ্রাকর্ষী এবং ইলেকট্রন আকর্ষীটা বুঝাবো। আর কার্বো অ্যানায়নটা এখানে দিতে পারবা অবশ্যই মাইনাসটা কার্বো অ্যানায়ন, এটা উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের টাইম ডিউরেশনের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শিক্ষণফল পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, মাত্র 2-3টা টপিকস করলাম। তো আমি নেক্সট ক্লাসে অবশ্যই আসবো, তোমাদের এই বিষয়গুলো যেন কমপ্লিট করে রাখো এবং আশা করি আমার এই ক্লাসগুলো দেখবা এবং শেয়ার করবা। আর আমার ক্লাসটা দেখলে আশা করি যে এখানেই তুমি শিখে ফেলবা, না পারলে আবার টেনে আবার বারবার দেখবা যে হয়ে যাবে, এটা সহজ একটা টপিকস। আর এ বলে আজকে যে পরামর্শ দেওয়ার কথা ছিল এটাও নেক্সট পর্বে দেবো, যেহেতু আমাদের স্যাররা অপেক্ষা করতেছে। তো সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং অন্যকে ভালো রাখবা। আল্লাহ হাফেজ।